তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। গ্রাফটিং। ডাক্তার মিত্র, একটা রিকোয়েস্ট করব, আমার এই আত্মসহায়ককে একদিন একটু সময় দেবেন? আসছেন কবে? পরশু? আচ্ছা, তাহলে পরশুই আমার আত্মসহায়ককে একটু সব বুঝিয়ে দেবেন। সো কাইন্ড অফ ইউ ডাক্তার মিত্র, থ্যাংক ইউ সো মাচ। আজ তাহলে ছাড়ি, আল্লাহ হাফেজ। কি কিছু বুঝলে? ঢাকার নাম করা পেডিয়াট্রিক সার্জনের সঙ্গে কথা বললাম, বুঝলে না? যেসব শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এসব কাটাছেঁড়া করতে সিদ্ধহস্ত, তাদেরই একজন ডক্টর কুমারেশ মিত্র। ওনার সঙ্গে কথা বললাম, উনি বললেন গ্রাফটিং করলে তোমার ছেলে ভালো হয়ে যাবে। উনি তোমাকে সব বুঝিয়ে বলবেন। উনি পরশুদিন আসবেন। দেখো, আবার সেদিন অফিস কামাই করো না। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো? তার আর কোনো দরকার নেই। আর যদি আমি কথা কথা না জানতাম, তাহলে তো ছেলেটাকে সারা জীবন এভাবে রেখে দিতে। আগে তোমার ছেলে ঠিক হোক, তারপর তোমার জন্য কঠিন শাস্তি আছে। যাও, কাজ করো গিয়ে, যাও। হ্যাঁ, আমি আপনাকে যেটা বলছিলাম সেটা নিয়ে। ফুলমিয়া, এদিকে এসো, পরিচয় করে দিই। ইনি হলেন ডক্টর কুমারেশ মিত্র, মোস্ট রিনাউন্ড পেডিয়াট্রিক সার্জন। আর এ হলো ফুলমিয়া, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ওর ছেলের কথাই আমি আপনাকে বলেছিলাম। আদাব। নমস্কার। আমাকে একটু ডিটেল বলুন তো ফুলমিয়া, আপনার ছেলের ঠোঁটটা দেখতে কেমন? আই মিন, ঠোঁটের ফাঁক দিয়ে কি মুখের ভেতরটা দেখা যায়? আমি অত ভালো করে মুখের দিকে তাকাতে পারি না ডাক্তার সাহেব। ওর দিকে তাকালেই বুকটা কেমন শিরশির করে। সেটাই তো স্বাভাবিক। আফটার অল আপনি তো বাবা। আচ্ছা, যেটুকু দেখেছেন সেটাই বলুন, পরে তো আমি পেশেন্ট দেখবই। ফুলমিয়া, তুমি একটু ভালোভাবে ভেবে বলো তো। বাচ্চাটা একেবারে সুস্থ, কি মিষ্টি হাসে, শুধু ওপরের ঠোঁটটা মাঝখান থেকে ফাঁকা। একটু মাংস যদি ওখানে থাকতো। ওটা কোনো ব্যাপার নয় ফুলমিয়া, গ্রাফটিং করে ফাঁকা জায়গাটা জুড়ে দেওয়া যাবে। আপনি ওকে একটু গ্রাফটিং এর ব্যাপারটা বুঝিয়ে বলুন না ডাক্তার মিত্র। গ্রাফটিং হলো শরীরের এক জায়গা থেকে একটু মাংস চামড়া কেটে নিয়ে অন্য জায়গায় স্থাপন করা। হ্যাঁ, খানিকটা বুঝলাম, কিন্তু ওইটুকু শরীরের কোথা থেকে চামড়া নেবেন ডাক্তার সাহেব? ওইটুকু শিশুর মাংস চামড়া বলতে তো একমাত্র পেছনেই পাওয়া যেতে পারে। আর ফাঁক থাকবে না ডাক্তার সাহেব? আমার শ্বশুর কবিরাজ, তিনি আমাকে এই চিকিৎসার কথা বলেছিলেন। আয়ুর্বেদ শাস্ত্রে নাকি বলা আছে। শাস্ত্রে লেখা আর বাস্তবে ইমপ্লিমেন্ট করা দুটো তো এক জিনিস নয় মিয়া সাহেব। না, আমার শ্বশুর নাকি একবার করেছিলেন শুশুকের তেল আর মাংস দিয়ে। আমি এই ধরনের রিস্ক নিতে পারবো না, এটাতে তো সেপ্টিসিমিয়া হতে পারে। অপারেশনের খরচ কেমন হবে? তাও তো অনেক, এই এই ধরুন 1000 টাকা। 1000? না না ডাক্তার সাহেব, তাহলে আপনাকে আর কিছু করতে হবে না। আমি গরিব মানুষ, অত টাকা আমি জীবনেও জোগাড় করতে পারবো না। তুমি থামো তো। আচ্ছা ডাক্তার মিত্র, পোর সিটিজেনদের জন্য কি কোনো
ফান্ডিং বা বুঝতেই তো পারছেন সিচুয়েশনটা। একটা উপায় হতে পারে, আপনার সাথে তো মেজর প্যাট্রিকের পরিচয় বেশ ভালো। মেজর প্যাট্রিক? প্যাট্রিক অ্যাথারটন? আচ্ছা দেখি কি করা যায়। ফুল মিয়া, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ মেহেরবান। দেখি তোমার ছেলের জন্য কি করা যায়। তুমি বরং কাজ করো। আজ তাহলে আমি আসি, নমস্কার। আজ তোর জন্মদিন, তুই যদি থাকতিস তাহলে তোর বয়স হতো এখন 20 বছর। তখন কি আর তুই ছোটটি থাকতিস? তখন 20 বছরের সমস্ত জোয়ান। তোকে নিয়ে আমার কত আশা ছিল। তারপর তোর কত ভাই এলো, কই তোকে তো আমি ভুলতে পারলাম না। জানিস বাবা, সুলেমান, সুলতান কেউ আর এখন বাড়িতে থাকে না। সব যার যার নিজের ধান্দা নিয়ে আছে, ছড়িয়ে পড়েছে। দুনিয়াটা এখন আর নয়নতারা গ্রামের মধ্যে নেই রে। দুনিয়া এখন অনেক বড়। চাচি, ও চাচি, ও মা, চাচি, ও চাচি, কোথাও খুঁজো। চাচি, চাচি, ও চাচি। তোতন, কিরে তোরা রাতের কোথায় যাচ্ছিস? চাচিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সব দিক খুঁজেছি। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? তোকে না বলেছি তোর চাচিকে চোখে চোখে রাখবে? এই তোতন, তুই কোথায় ছিলি? আমি ঘুমিয়েছিলাম, উঠে দেখি মা নাই। তোর মা কোথায়? মিজান ভাইয়ের কবরের ধারে। ডাকবো? না থাক, ঠিক আছে, চল তো দেখি কোথায়। চাচি, জানিস বাবা, আজকের দিনটার কথা সবাই ভুলে গেলেও আমি ভুলতে পারি না। প্রায় রাতে তোকে নিয়ে আমি স্বপ্ন দেখি। কেন বলতো? তুই কি তাহলে যাসনি? হায় খোদা, কবে তোমার ডাক আসবে? তখন হয়তো আমরা মা বেটা আবার দেখা হবে। কি রে, তখন তুই তোর এই বুড়ি মাকে চিনতে পারবি তো? ও চাচি, ছোট বউ, মা, ও মা, ছোট বউ, চাচি, মা, এত তো নেই, ওই তো তোর মা। ছোট চাচি, বউ, চাচি, ছোট বউ, মা, কথা শুনছে না, পুকুর পাড়ে আছে, যদি ঝাঁপ দেয়।
চাচি, ও চাচি, শোনাবো আরে কি হয়েছে? কি এত চেঁচামেচি কিসের? একটু কি শান্তি মতো ছেলেটার কাছে আমি বসতেও পারবো না? হ্যাঁ, কি হয়েছে? কি চোর ডাকাত পড়ছে না ঝড় তুফান এসছে? 4টায়। মস্করা করো না তো। সারাদিন খাটাখাটনি পরে একটু শান্তি মতো রাতের বেলা কি বসতে পারবো না? ওই যে দেখো, আস্তাগফিরুল্লাহ। তোমাকে আমি এর আগে একটু আভাসও দিয়েছিলাম যে হীরার মতিগতি বেশি একটা ভালো ঠেকছে না। এই রাতের বেলাতে ঘরের মেয়েরা একা বের হতে ভয় পায়, আর ও বাড়ির বিধবা বউ হয়ে এরকম করে ঘুরে বেড়াচ্ছে। কি সব বাজে কথা বলছো? ছোট লোক কি সজ্ঞানে কিছু করছে? দিব্যি দাঁড়িয়ে আছে আর তুমি বলছো অজ্ঞান? যাও না, ছুটে যাও না। কি যাতা বলছো? আমি কি সাধে বলছি? যদি কিছু একটা হয়ে যায়? এখন বাজে বকার সময় না, বউকে থামাতে হবে, নতুন পুকুরে ঝাঁপ দিবে। ওদিকটা আবার সাপ কোপ আছে। কিন্তু ওকে ছবেটাকে আমি পারবো না, এ কিন্তু বলে দিলাম। আব্বা, চাচি যদি পুকুরে ঝাঁপ দেয় আমি ধরে নিয়ে আসি। ওকে থামাতে হবে, থামাতে হবে। আমি তো ছুটে পারবো না। আমার এক কাজ করতো, তুই তোতনকে নিয়ে তোর চাচির সামনে যা। আমার বিশ্বাস যে তোতনকে দেখলে ওর মায়ের হুঁশ ফিরবে। যা তোতন, যা, তোর মাকে নিয়ে আয়, যা। মা, ও মা, মা, কথা বলো, মা। আমি জঙ্গলে কেন? আমি এখানে কেন? চলো না মা, চলো চলো ঘরে চলো। ঘুমিয়েছে? এত রাত অব্দি দাঁড়িয়ে আছো? ঘুম আসছে না ভাবি, চোখ বুঝতে শুধু একটা ভয়। কিসের ভয়? মামদো না কন্দকাটা? আমারও খুব ভয় করে। পাশে কেউ না শুলে তো ঘুমই আসে না। ঘুম না আসা পর্যন্ত চোখ চেপে শুয়ে থাকি। কেন? চোখ খুললে যদি দেখি জিন কি শাকচুন্নি, আমি তো ভয় মরেই যাব। পাগলি। পরি দেখবে, রমণীকে সুন্দর করার জন্য এ সময় বিধাতার একটু বদ্যি হতে হয়। তার ফলে নারীর শরীর হয়ে ওঠে ফুলের বাগান। মনে হয় যেন ফুলের নির্যাস, বুঝলে? আর সেই ফুলের গন্ধে পাগল হয়ে আমার ভাইজান হবে তোমার চিরকালের কেনা গোলাম। ওদের কি যে বলো না আপা, আমার মা বলে যখনই তার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে প্রতিদিন সকালে তার পায়ের ধুলো মাথায় নিয়ে উঠতে। দেখো, মায়েরা সব ভালো ভালো কথা বলেই দেয়। আমি যা বললাম সেটাও ঠিক, আবার তুমি যা বললে সেটাও ঠিক। রাত তো অনেক হলো, এখন ঘরে যাও, না হলে আবার মা আমাকে দুষবে। দুষবে কেন? হোমা, দুষবে না? আমার প্রথম ছেলে, খুতের ছেলে। এখন তো আমার
বিয়ে বাড়ির বিধবার মতন অবস্থা। কিছু একটা হলে আমার দিকে আঙ্গুল উঠবে। যাও, ঘরে গিয়ে দৌড় দিয়ে ঘুমো, আর শুয়ে শুয়ে স্বামীর কথা ভাবো। আচ্ছা আপা, তোমার একটা কথা জিজ্ঞেস করব, কাউকে বলবে না? বলবো না। বলো। আচ্ছা, চাচি এমন করে কেন? এমনিতে যখন থাকে বেশ লাগে, কিন্তু রাত দুপুরে কেমন যেন হয়ে যায়। কেন, তুমি বোঝো না? জিন ভূতের আসর। জিনই তো, শরীরের ভিতরকার জিন। চাচি যখন বিধবা হয় তখন তার কি বা বয়স? চাচির কষ্টটা শুধু আমিই বুঝি। তুমি কি করে বোঝো? এখন তো আমার ছেলে হয়েছে, যখন হয়নি তখন তো এ বাড়িতে একাই পড়ে থাকতাম। তখন আমাকেও জিনে পেত, স্বামী পাশে না থাকার জিন। বুঝলে? ধ্যাৎ, কেন, তুমি বোঝো না? অন্তরাপা, তুমি না। তোমাকে কতবার বলেছি মেয়েটাকে ওর কাছে রাখতে। মেয়েটাকে কাছে নিয়ে শুলে এই ব্যাধির প্রকোপ কমতে পারে। কতবার তো আমিও বলেছি, কিন্তু মেয়ে যদি শুতে না চায় তাহলে আমি কি করব? আর হীরারও তো তেমন টান দেখি না। মা যদি মেয়েকে কাছে না টানে তাহলে আমি কি জোর করে কোলে বসে দিয়ে আসবো? তোমাকেই দায়িত্ব নিতে হবে বলবো। পারবো না। তোমার ভাইয়ের বউর জন্য তোমার যদি এতই টান থাকে তাহলে তুমি তোতনকে শুতে বলো না। অতটুকু মেয়েকে পাঠাচ্ছ কেন? তারও কারণ আছে বড় বউ। টান বলো আর কাটানো বলো, সবই আছে অভাগিনী মেয়েটার জন্য। ওর বিয়ের সময় ওর বাপ তো আমার হাতেই সঁপে দিয়েছিল। আর কেন তোতনকে ওর মায়ের কাছে ছাড়ি না সেটা জানতে চাও? চাই তো, ছাড়ো না কেন? তোমার স্বাস্থ্য বুঝে 10 বছরের ছেলেকে মায়ের সাথে শোয়ার কথা বলে না? তোতনকে দিলে কাজ হবে। এদেশের মায়েরা যত সহজে মেয়ে সন্তানকে বুকে চেপে অঙ্গে অঙ্গে জড়িয়ে শুতে পারে, ছেলে সন্তানের বেলায় সেটা পারে। কি বলছো তুমি, খেয়াল করেছো? আমি বেখেয়ালে কথা বলি না বড় বউ। ছোট বউর জন্য আসলে পরশ দরকার। কত দরদ ছোট বউর জন্য। তার বাপ মেয়েকে তোমার হাতে সঁপে দিয়ে গেছিল, আমাকে তো আর দেয়নি। আমাকে যার হাতে দিয়ে গেছিল সে তো সেই কোন কালে ভেস্তে গেছে। আমার কষ্ট তোমার দিলে লাগবে কেন? ঠিক আছে, তোমার কথাই থাক। কাল থেকে রোশনি যাবে ওর মায়ের কাছে শুতে। আহা, গোসা করছো কেন? বুঝতে চেষ্টা করো একটু। না না, বড় বুঝদার তো তুমি, বড় জ্ঞানী হচ্ছ তুমি। কিন্তু মেয়ে যখন মার কাছে শুতে চাইবে না, তখন তুমি কি দাওয়াই দাও সেটা আমি দেখব, আর কিভাবে বশ করো সেটাও দেখব। মাঝরাতে তুমি একই পালা শুরু করলে বড় বউ। মানুষ হচ্ছে অভ্যাসের দাস, একটা থেকে আরেকটায় যেতে একটু সময় নেয়। আর তুমি হচ্ছ এই সংসার নদীর সবচেয়ে নিরাপদ ডিঙা। তুমি ঠাই দিলে তবেই না মানুষ এই নদী পার হবে, না দিলে ভেসে যাবে। এই সহজ কথাটা কেন বোঝো না বড় বউ? তুমি শুধু বড় কবিরাজি নও, মিষ্টি কথায় মন ভোলানোর ওস্তাদ। সবই আমি বুঝি। মিষ্টি কথা বলি আর যাই বলি, মিথ্যে কথা তো বলি না। শোনো, তুমি শক্ত হাতে হাল ধরে আছো বলেই তো এই সংসার টিকে আছে। না হলে আমার মতো সংসার উদাসীন মানুষের সংসার কবেই ভেঙে খান খান হয়ে যেত। পারলাম কোথায় সংসার থেকে বাঁচাতে? সুলেমান তো এদিকে মারাই না, আর জামাইও আসবো বলে আসছে না। কি জানি তার মনে কি আছে। আল্লাহর উপর ভরসা রাখো বড় বউ। জ্ঞান তো মানুষের কোনো ক্ষতি করেনি। দেখো, আবার সবকিছু ঠিক হয়ে যাবে, আবার সবকিছু আগের মতো হয়ে যাবে।
হলো চাচি? আয় শুয়ে পড়। এত রাত অবধি বাইরে বসে বসে ননদ ভাজে এত গল্প করলি তো শাশুড়ি দেখলে কিন্তু খুব রাগ করতো। তুমি এখনো ঘুমোনি? ওই জিনিসটা আমার চোখে আসে না রে। অনিদ্রা রোগ, বয়স বাড়ছে তো, তাই নানা রকম রোগ ব্যাধিতে পেয়েছে। কি যে বলো না চাচি, কি বা বয়স তোমার? ওটাই তো আমার কাল রে, সেই যন্ত্রণাতেই তো জ্বলে পুড়ে মরি আর অপেক্ষায় থাকি কখন বুড়া হব আর কখন মনের জ্বালা চুড়াবে। দেখ না, তোর চাচা মরে গেল 7 বছর হয়ে গেল, তবুও তো। চাচি, তোমায় একটা কথা জিজ্ঞেস করি, রাগ করবে না তো? বল না। আচ্ছা, কখনো তোমার বিয়ের কথা মনে হয়নি? অন্তরাপা বলছিল তুমি নাকি রাজি হওনি। আমার ভাইরা চেয়েছিল, তোর শ্বশুরেরও কোনো অমত ছিল না, কিন্তু আমি পারিনি। আমি মনকে কিছুতেই মানাতে পারলাম না রে। এই দেহ মন সবকিছু তো বাবুর মিয়ার কাছে গচ্ছিত ছিল, তা অন্য কাউকে কি করে দেই বলতো? সতী ধর্ম তো আমি নষ্ট করতে পারি না। তাছাড়া চোখ বন্ধ করলেই আমার এখনো বাবুর মেয়ের মুখটা আর দেহটা ভেসে ওঠে। আচ্ছা চাচি, চাচা কেমন মানুষ ছিলেন বলো না। ওরে, সব কিছু কি আর বলে বোঝানো যায় রে? হিয়া তাগড়া চেহারা, যেমন খাটতে পারতো তেমনি হাসতে পারতো। ওর হাসিতে সব বিপদ সব কষ্ট ফুয়ের মতো করে উড়ে চলে যেত। তো চাচার যেমনি বড় দেহটা ছিল তত বড়ই মনটাও ছিল। তার কত ইচ্ছে ছিল জানিস, ঘর ভর্তি ছেলে মেয়ে থাকবে, ছুটোছুটি করবে, উঠোনে খেলবে, বেড়াবে, বাচ্চাদেরকে খুব ভালোবাসতো। কিন্তু পারলাম কই বল, পারলাম না। হ্যাঁ, ঘরে বসে না থেকে চাকরি করছো সেটা ভালো কথা, কিন্তু বড় ভাইয়ের আশা পূরণ করার জন্য গ্রাজুয়েট। আশা আমাকে নিয়ে? না, শুধু আমার কথা বলছি কেন? ভাইজান আমাদের কাউকে নিয়েই ভাবেন না। আমাদের কারোর ব্যাপারেই তার কোনো আশা নেই। বউ ছাড়া সে কোনো ব্যাপারে ভাবে না। তার শেকড় ছিঁড়ে গেছে। আব্বা, তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।